যেখানে মানুষকে সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তারা যে কোনো ভাবেই হোক হয় যেই শক্তি আওয়ামী লীগের সবচাইতে এই মুহূর্তে প্রতিরোধকারী আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটার বিরুদ্ধে ভোট দিয়েছে, এমনকি অনেক জায়গাতে ব্যালট পেপারে জয় বাংলা এবং নৌকা মার্কা এঁকে দিয়ে চলে এসেছে। কারণ সামাজিক প্রেক্ষাপটে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে যে ইউএনও থেকে শুরু করে আপনি দেখেছেন যে পুলিশকে হ্যান্ড মাইক দিয়ে বাজারে পাঠিয়ে দেওয়া হয়েছে লোক ধরে আনার জন্য। মসজিদ থেকে মাইকিং করা হচ্ছে যে আপনারা ভোট দিয়ে আসুন। তো এই ধরনের প্রচারণা ভোটার আনার জন্য বাংলাদেশের ইতিহাসে কখনো হয়নি। কেন করা হয়েছে? করা হয়েছে একটি কারণ, ইউনূসের যেই যত অপকর্ম সেগুলোকে তারা জাস্টিফাই করার জন্য, লিগ্যালাইজ করার জন্য, হ্যাঁ ভোট না ভোট, এই তথাকথিত গণভোট, এটার জন্য। আর দ্বিতীয়টা হচ্ছে তারা দেখাতে চেয়েছিল যে মানুষ নির্বাচন করলে আওয়ামী লীগকে ছাড়াও সেই সরকারের বা সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা থাকে। কিন্তু মোদ্দা কথাটা আবার সেখানেই যে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন করে আমরা যে আমাদের তথ্য এসেছে, আমরা যেটা পেয়েছি যে সকল শক্তি এক পক্ষ হয়ে, এটা শুধু আওয়ামী লীগ যে নির্বাচন থেকে বিরত রেখেছে তা নয়, মুক্তিযুদ্ধের পক্ষের একটা বিশাল শক্তি কিন্তু নির্বাচন থেকে বিরত রেখেছে। আওয়ামী লীগ সেখানে বিরত ছিল, জাতীয় পার্টি এফেক্টিভলি তাদেরকে বার করে রাখা হয়েছিল, ওয়ার্কার্স পার্টির আমাদের বেশ কয়েকজন সংসদ সদস্য ছিলেন, তাদেরও নির্বাচন করতে দেওয়া হয়নি, জাসদের একটা বড় অংশ নির্বাচন করতে পারেনি। তো মুক্তিযুদ্ধের পক্ষের অনেকগুলো শক্তি কিন্তু তার নির্বাচন থেকে বিরত রেখেছে। এখন ফলাফলের জায়গায় গিয়ে আপনি দেখবেন, প্রথমত নির্বাচনের আগেই এই সরকারের একজন উপদেষ্টা সরাসরি ঘোষণা করে দিল ৫৫% তাদের নাকি ভোট পড়বে। দেখুন, অফিসিয়াল ঘোষণাতে কিন্তু তারা রেখেছে ৫৯.৪৪%, অর্থাৎ এগুলো সবই প্রি ডিটারমাইন্ড। আর আমরা যে সমস্ত ভিডিও অ্যানালাইজ করছি, এখনো অ্যানালাইজ করছি, এবং প্রত্যেকটা জায়গায় দেখা গিয়েছে যে কৃত্রিমভাবে আর্টিফিশিয়ালি ভোট সংখ্যা বাড়ানোর জন্য আগে থেকে ব্যালট প্রস্তুত করে রাখা। এবং আমরা তো এটা একেবারে রাজনৈতিকভাবে একটা আলোচনায় চলে এসছে এখন, যে ভোট হয়েছে মাগরিবের সময়। আমাদের সময় একটা অভিযোগ করেছিল যে রাতের বেলা নাকি আমাদের 18 সালের নির্বাচনে নাকি রাতে হয়েছে, তারা সন্ধ্যায় শুরু করেছে। আমি বলবো মাগরিব, এশা, তাহাজ্জুদ এবং ফজরের নির্বাচন। এই যে সারা রাত ধরে ভোট করে এবং মানুষকে জোর জবরদস্তি করে এনেও তারা দেখবেন যে ঢাকা শহরের বেশ কিছু কেন্দ্রে, যেখানে বিদেশি অবজারভাররা থাকার কারণে সেই অর্থে কারচুপিটা একটু কম করতে পেরেছে, সেগুলোতে ভোটের পার্সেন্টেজ একেবারে মানে করুণ অবস্থা। আর দেশের প্রত্যন্ত অঞ্চল না, আমি বলবো মফস্বল থেকে শুরু করে জেলা শহরগুলোতে বাধ্য করা হয়েছে। এরপরও যেই হাইপ, এই সরকার তার যেই জোট, তার সরাসরি প্রথম এ টিম ছিল হচ্ছে জামায়াত, এনসিপি এবং তাদের যে তথাকথিত 11 দল, বি টিম ছিল বিএনপি এবং তাদের যে জোট, সেটা এ টিমের ব্যাপারে তারা যেভাবে করে একেবারে প্রস্তুতি নিয়ে, প্রাতিষ্ঠানিক প্রস্তুতি নিয়ে যেভাবে নেমেছিল, সেই অনুযায়ী কিন্তু ফল তারা আনতে পারেনি। পার্সেন্টেজেও হেরেছে, তাদের জোটকে 100-র মতন সিট দেওয়ার যেটা পরিকল্পনা ছিল সেটাও তারা পারেনি, এবং হ্যাঁ ভোট না ভোটের ক্ষেত্রে যেই পরিমাণ ভোট তারা কাস্টিং করাতে চেয়েছিল সেটাও কিন্তু জলে গিয়েছে। খুব নগণ্য সংখ্যক ভোটার সেখানে ভোট দিয়ে এখন সেখানে পার্সেন্টেজটা দেখানো হয়েছে হার পক্ষে বেশি, কিন্তু টোটাল ভোটটা কিন্তু একেবারে নগণ্য হয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। এবং এর মাধ্যমে কিন্তু আমাদের কাছে জনগণ একটা বার্তা দিয়েছে। জনগণ যে বার্তাটা দিয়েছে সেটা হচ্ছে তারা আওয়ামী লীগকে নবরূপে চায়, তারা আওয়ামী লীগের উপরে আস্থা এবং বিশ্বাস তাদের আছে, এবং সেই বিশ্বাসটা মানুষ কিন্তু তাদের এই নির্বাচনে বাধ্য করেও মানুষ যেভাবে করে একটা বার্তা আমাদেরকে দিয়েছে, আমাদের কাছে সেটা সুস্পষ্ট যে এই দেশে তথাকথিত ভারত বিরোধী যেই কার্ড, ভারতের বিরোধিতা কার্ড, ধর্মের ব্যবসার যে কার্ড, আর যেটা হচ্ছে যে এই যে তাদের যে জুলাই বিপ্লবের যে কার্ড, এই তিনটিকেই মানুষ সরাসরি প্রত্যাখ্যান করেছে। তো সুতরাং আমাদের কাছে বার্তাটা পরিষ্কার, খুব শীঘ্রই সেনাবাহিনী আর মাঠে থাকবে না বা থাকতে পারবে না নিয়ম অনুযায়ী বা আইন অনুযায়ী। তারপরে আমাদের প্রত্যাশা রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো, সেগুলো তারা যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ করতে কিছুটা হলেও শুরু করবে। কারণ ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গরা যেভাবে রাষ্ট্রের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে আমাদের বিরুদ্ধে যেভাবে লাগিয়েছিল, সেটা আমরা ধারণা করছি সেটা তাদের পক্ষে করাটা অত সহজ হবে না।
আর দ্বিতীয়টা হচ্ছে যে পুলিশ বাহিনী এই আমাদের সেনাবাহিনীর সাথে মিলে বাধ্য হয়ে জঙ্গিদের সাথে মিলে মব সৃষ্টি করার মাধ্যমে আমাদের কর্মীদেরকে গ্রেফতার, তাদেরকে কারাগারে নিক্ষেপ করা, যে কাজগুলো করছিল সবকিছু কিন্তু একেবারেই ভেস্তে গিয়েছে ইতিমধ্যে। এবং দেখবেন যে এর মধ্যেই অনেক উপদেষ্টা পালিয়ে যাচ্ছে, অনেকে এখন কান্নাকাটি করছে তাদের কি হবে। এবং পুলিশের আইজি স্বয়ং তিনি মানে আর কূটনৈতিক পাসপোর্টে নিতে চান না, সবুজ পাসপোর্ট রাখতে চান, যে কোনো সময় তারও দেশ ত্যাগের প্রয়োজন হতে পারে, এই ধরনের একটা মনোভাব প্রকাশ পাচ্ছে। মানে আপনারা খুবই খুশি তার মানে যে বিএনপি এসেছে ক্ষমতায়, মানে আপনাদের ভেতরে একটা প্রত্যাশা যে বিএনপি আপনাদের ফেরার পথ করে দেবে, সেনাবাহিনী উঠে যাবে ধীরে ধীরে, বিএনপি এই পথ করে দেবে। তার মানে কি আপনাদের নেতা কর্মী সমর্থকেরা যারা ভোট দিতে গিয়েছেন, আপনি বলছিলেন বিরুদ্ধ পক্ষের পরিবর্তে অন্য পক্ষকে ভোট দিয়েছে, মানে তারা বিএনপির পক্ষে ভোট দিয়েছে, মানে বিএনপির ওপরে এটা কি একটু অধিক প্রত্যাশা হচ্ছে আপনাদের? কারণ জামায়াতে ইসলামী বিএনপির ঘনিষ্ঠতার বিষয়টাও তো মাথায় রাখা দরকার বোধহয়। না, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিএনপির উপরে আওয়ামী লীগের রাজনীতি নির্ভরশীল না। তবে বিএনপি যেহেতু অতীতে রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতাটা আছে, বিএনপি সেই শুভবুদ্ধিতা তাদের মধ্যে, অন্ততপক্ষে তাদের ওভারঅল কালেকটিভ লিডারদের মধ্যে, টোটাল যে লিডার আছে তাদের মধ্যে সেই উপলব্ধিটা আছে, নেই যে তা নয়। তারা কি জানে না কত কম ভোটে এই নির্বাচনটা হয়েছে? এবং তারা কি জানে না সেই কম ভোটের মধ্যেও তাদেরও যে ভোটিং পার্সেন্টেজ, সেখানের মধ্যে অনেক পক্ষের আপনার ভোট ছিল এবং প্রত্যাশা ছিল দেশ স্বাভাবিক হবে। সেই প্রত্যাশার প্রতি তাদের তো একটা সম্মান শ্রদ্ধা দেখাতেই হবে, নয়তো রাজনীতি তাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাবে। তারা বুঝেছে যে উগ্রবাদী শক্তির উপরে নির্ভর করে বিএনপি সাংগঠনিকভাবে কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা তারা নিজেরাই বুঝেছে। যে একটা সময় ছিল রাজনৈতিক সাংগঠনিক কাজে তারা একেবারেই জামায়াত ইসলামী এবং ছাত্র শিবিরের উপরে যে পরিমাণ নির্ভরশীলতা তারা দেখিয়েছে, তার কারণে সাংগঠনিকভাবে তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। তো অনুরূপভাবেই বিএনপি বুঝতে পারছে যে বাংলাদেশের অর্থনীতি, সবার আগে তো হচ্ছে অর্থনীতির একটা বড় অংশে আওয়ামী লীগ এবং আমাদের মুক্তিযুদ্ধের প্রগতিশীল শক্তির সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা কিন্তু সংযুক্ত। তাদের সবকিছু এখন বন্ধ, কলকারখানা, তারপরে ব্যবসা বাণিজ্য সবকিছু বন্ধ এবং একেবারে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। গভর্নমেন্টের রেভিনিউ আসছে না। বিএনপি যদি অর্থনীতি ঠিক করতে হয় সেই জায়গাটাতে কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে। দ্বিতীয়টা জিনিস হচ্ছে পুরো বিচার ব্যবস্থাটা যেভাবে করে ভেঙে পড়েছে, যেখানে আজকে 18 মাস ধরে ট্রায়ালবিহীন আমাদের এতগুলো নেতাকর্মীকে গ্রেফতার করে রাখা হয়েছে। বিএনপি তো দেখেছে আমাদের সময় তারা গ্রেফতার হয়েছে, কারাগারে গিয়েছে, জামিন পেয়েছে, মামলা চলেছে, কিন্তু সারাদিন সারা রাত যে পালিয়ে বেড়ানো সেটা তো বিএনপিকে করতে হয়নি। তো এই যে বিষয়গুলো, এবং এটা যদি চলমান থাকে, আওয়ামী লীগকে কিন্তু আপনি এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনৈতিক এবং সাংগঠনিক সিদ্ধান্তের কারণে কিন্তু আওয়ামী লীগ এই ভোটটা বয়কট না প্রতিহত করার কাজটা করেনি। দেখুন 14 সালে কিন্তু বিএনপি ভয়াবহ প্রতিহত করতে গিয়ে মানুষের আস্থা একেবারে হারিয়েছিল এবং সারা দেশে যে আগুন সন্ত্রাস করেছে এর ফলে কিন্তু তারা দীর্ঘদিন ধরে মানুষের একটা মানে বিরূপ মনোভাবের শিকার হয়েছে। আওয়ামী লীগ সেই কাজটা করেনি। আওয়ামী লীগ নীরবে ভোটারদের উদ্দেশ্যে বার্তা দিয়ে কিন্তু এই ভোটকে বর্জন করার জন্য আমরা অনুরোধ করেছি। আমরা কোথাও একটি জায়গাতেও আমাদের কোনো নেতাকর্মী কোথাও কোনো ধরনের অপঘাতমূলক কাজ, কোথাও আক্রমণ কোথাও করেনি। এগুলো করা খুবই সহজ। কোথাও গিয়ে কোনো ধরনের অস্ত্র ছাড়া, কোনো ধরনের বিস্ফোরক ছাড়া নয়েজ ক্রিয়েট করা, কেওস ক্রিয়েট করা খুবই সহজ একটা বিষয়। আওয়ামী লীগ সেই কাজটা করেনি। কেন করেনি? আওয়ামী লীগ বিশ্বাস করে যে রাজনৈতিক কোনো সরকার যে কোনো মূল্যে একটি অরাজনৈতিক বিদেশের দাসত্বকারী এনজিও সরকারের চাইতে অনেকাংশে ভালো। সেটা কিন্তু আওয়ামী লীগের একটা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সর্ব জায়গায় একটা আশ্বাস, একটা আস্থা একটা আছে যে এনি পলিটিক্যাল গভর্নমেন্ট ইজ লিটল বেটার দেন টোটালি নন পলিটিক্যাল গভর্নমেন্ট। এখন সেই আস্থার জায়গাটা তো মানে সেই ভাবনার জায়গাটা তো আওয়ামী লীগের মধ্যে আছে। এবং সেক্ষেত্রে আপনি দেখবেন যে কোনো সরকার, সেটা যে কোনো রাজনৈতিক দল কর্তৃক যদি সৃষ্টি হয়, তাদের কিন্তু জবাবদিহিতার জায়গায় কিন্তু দল থাকে, তাদের জবাবদিহিতার জায়গায় জনগণ থাকে। কিন্তু এই যে ব্যক্তিগুলা আদিল, রিজওয়ানা,
আর এই যে আসিফ নজরুল, তাদের তো কোনো দল নেই, তাদের কোনো সংগঠন নেই, তারা তাদের নিজের পরিবারের কাছেও জবাবদিহি না। সুতরাং তারা যা ইচ্ছা তাই করেছে এবং রাষ্ট্র ব্যবস্থাকে সবচেয়ে খারাপভাবে তারা ব্যবহার করে। আজকে দেখবেন কিভাবে ব্যবহার করেছে, যে তাদের মানে এক্সিটের 3 দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা সম্পূর্ণ গোপন একটা চুক্তি করে ফেললো এবং সেখানে বোয়িং কেনা থেকে শুরু করে বাংলাদেশের কৃষিখাত ধ্বংস করে সেখানকার সাবসিডাইজ কৃষি পণ্য বাংলাদেশে ট্যারিফ ফ্রি আনার জন্য সেখানে অঙ্গীকার করে হেন কিছু দেশের অর্থনীতি আগামী 5 বছর ভেঙে দেওয়ার জন্য যা যা করা দরকার, ইউনূস কিন্তু সেই কবর পরবর্তী সরকারের বিএনপি সরকারের কবর ইউনূস আজকে কিন্তু করে দিয়েছে। কিন্তু সেই কবর থেকে বাঁচতে হলে বিএনপিকে কিন্তু একটা সমঝোতার মধ্যে অবশ্যই যেতে হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে কাজ করার সেই ক্ষেত্রে স্বাধীনতা দিতে হবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টি, আপনি দেখবেন যে যারা মব ভায়োলেন্স করেছে, পুলিশদের হত্যা করেছে, আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করেছে, সেই সমস্ত ব্যক্তিদের যদি বিচার না হয়, মানুষের কিন্তু বিচার প্রশাসন এবং পুলিশ এবং আইন শৃঙ্খলার উপরে আস্থা যেটা একেবারে চলে গিয়েছে সেটা ফেরত আসেনি। সেটা না আসলে কিন্তু প্রথম শর্ত হচ্ছে নিরাপত্তা। নিরাপত্তার জায়গায় যদি তারা ঘাটতি দেখায়, অর্থনীতি আর চলবে না। নিরাপত্তা না থাকলে আর দেশে কোনো অর্থনীতি থাকে না। তো সেই জায়গাটাতে তারা হাত দিতে গেলে কিন্তু জামায়াত ইসলামীর যে সমস্ত জঙ্গিরা এখন পর্যন্ত, এনসিপির যে সমস্ত জঙ্গিরা এবং অন্যান্য দলগুলোর যে সমস্ত জঙ্গি আউটফিট আছে, লস্করে তাইবার সাথে যাদের সাথে সম্পর্ক করেছে, যারা জৈশে মোহাম্মদের সাথে সম্পর্ক করেছে, তাদেরকে কিন্তু টার্গেট করে করে অস্ত্র উদ্ধার করতে হবে, তাদের বিচার করতে হবে। তাহলেই মানুষের মধ্যে একটা স্বস্তি এবং আস্থার জায়গাটা ফেরত আসবে। তারপরে কিন্তু তারা সরকার পরিচালনা করতে পারবে। মানে এই ব্যাপারটা পরিষ্কার করেছেন কিন্তু গত মাসে আপনাদের সভানেত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আপনারা প্রত্যেকেই, যে আপনাদের মূল মানে শত্রু বলবো, যে মানে রাজনৈতিক শত্রু হচ্ছে জামায়াতে ইসলামী, এবং আপনি একটু আগে যাদেরকে ইউনূসের সাঙ্গপাঙ্গ বললেন, মব সৃষ্টিকারী বললেন, জাতীয় নাগরিক পার্টি। ওটা হচ্ছে জামায়াত ইসলামীর বি টিম, ওটা হচ্ছে জামায়াত ইসলামীর বি টিম। এখন দেখেন যেরকম শক্তিশালী উত্থান ঘটলো জামায়াতে ইসলামীর, মানে আপনারা 2001 সালে 4 দলীয় জোট বিএনপি জামাত জোট যেবার সরকার গঠন করলো, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, আওয়ামী লীগ পেয়েছিল 62 আসন, এবার জামায়াতে ইসলামী এরই মধ্যে বোধহয় 75টির বেশি পেয়েছে। এনসিপির হাসনাত আব্দুল্লাহ, আপনি বলছিলেন ভারত বিরোধিতার রাজনীতি বাংলাদেশে এভাবে টিকবে না, মানে তীব্র ভারত বিরোধিতা। হাসনাত আব্দুল্লাহ সেভেন সিস্টার্সকে আলাদা করে ফেলতে চান, সেই হাসনাত আব্দুল্লাহ যাকে এক রকমের মবের রাজা বলা যায়, তিনি সংসদ সদস্য হয়েছেন। এছাড়া নাহিদ হয়েছেন, আক্তার হোসেন হয়েছেন, আরো 2-3 জন হয়েছেন যাদের নাম এ কমাসে আমিও জানতে পারি নাই। তার মানে এনসিপিও তো বড় ধরনের একটা শক্তি হিসেবে তাদেরও উত্থান হয়েছে। তারেক রহমান তাদেরকে সংসদে রাজপথে ইগনোর করে আওয়ামী লীগের জন্য স্পেস করবেন বা 2024-এর জুলাই আগস্টের হত্যার বিচার করবেন, সেটা কিভাবে সম্ভব হবে? দেখুন, তারেক রহমানকে কিছুই করতে হবে না। রাষ্ট্র এবং প্রশাসন যদি তার নিজস্ব গতিতে পরিচালিত হয়, তাহলে তারেক রহমানের করণীয় কিছুই নেই। সেখানে যদি ইন্টারফেয়ার সরকারে বসে যদি না করে থাকেন, তার স্বাভাবিক গতিতে যদি রাষ্ট্র প্রশাসন, বিচারাঙ্গন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি স্বাভাবিক গতিতে পরিচালিত হয়, তাহলেই কিন্তু এই মববাজি, এই উগ্রপন্থীদের আস্ফালন, এগুলো সবকিছু এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমাদের সরকারের সময় কেন এই সমস্ত আস্ফালন ছিল না? কারণ সরকার প্রশাসন, যে রাষ্ট্রীয় যে সিস্টেম, সেটা যথাযথভাবে কাজ করতে পেরেছে। আপনি এই হাসনাত এই ব্যক্তিটার কথা বললেন, তার আসনে কোনো ক্যান্ডিডেট তো সেখানে ছিল না, এবং যেই ক্যান্ডিডেটটা দেওয়া হয়েছে পরবর্তীতে অন্যরা তার পক্ষে কাজ করার নাকি কথা ছিল, আলোচনা ছিল, সেখানে কিন্তু সেই ক্যান্ডিডেটটা মাঝপথে বাধ্য হয়েছে নির্বাচন থেকে নিজেকে উঠিয়ে নিতে। আরেকটি জিনিস বলতে হবে, এই নির্বাচনটা তো করেছেই এনসিপির সরকার, ইউনূসের সরকার। এবং বাংলাদেশের যে সমস্ত জায়গায় আমরা যে সমস্ত এখন ফুটেজগুলো পাচ্ছি, আগে থেকে দাঁড়িপাল্লায় সিল মেরে রাখা, প্রত্যেকটা ফুটেজ আমরা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি প্রায় শতকরা 70% ছিল জালিয়াতি জামায়াত ইসলামী জোটের পক্ষে। আগে থেকে সিল মেরে রেখে প্রস্তুতিটা ছিল। আপনি জানেন যে জামায়াত ইসলামীর আমির বলেছে তারা তাহাজ্জুদের সময় থেকে নাকি প্রস্তুত থাকবে। আমি বলবো যে তাহাজ্জুদ না, মাগরিবের নামাজ তার আগের দিন থেকে তারা প্রস্তুত করেছিল। এবং অনেক জায়গায় বিএনপি নেতাকর্মীরা তাদেরকে পাকড়াও করেছে, অনেক জায়গায় করতে পারেনি। আপনি দেখেছেন যে প্রত্যেকটা সিটে
যে সমস্ত ভোট জামাত দেখাতে পেরেছে সেগুলো অনেকাংশে ছিল প্রিডিটারমিন, কারণ রাষ্ট্র ক্ষমতায় বসে আছে এখন জামাত। এই মুহূর্তে ইউনূস হচ্ছে ব্যক্তি, কিন্তু দল কিন্তু এখন পর্যন্ত ক্ষমতায় আছে কিন্তু জামাত ইসলামী, এবং তাদের মানে সামনের দিকে আছে এনসিপি, কিন্তু মূলত ক্ষমতায় তো আছে জামাত ইসলামী। জামাত ইসলামের কথায় পুলিশ পরিচালিত হচ্ছে, জামাত ইসলামের কথায় সরকার প্রশাসন পরিচালিত হচ্ছে। এইটা যখন থাকবে না, তখন রাষ্ট্র প্রশাসন ন্যূনতম স্বাভাবিক গতিতে পরিচালিত হওয়ার কথা। আমাদের সামনের দিকে দেখতে হবে এবং সেইভাবে করে প্রস্তুতি নিতে হবে। একমাত্র সবচেয়ে এখানে একটা ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টর হচ্ছে সেনাবাহিনীকে অপব্যবহার করা। সেনাবাহিনীকে রাষ্ট্র প্রশাসন যেভাবে অপব্যবহার করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে, সেটা যদি না থাকতো তাহলে আমাদের পক্ষে অনেক আগেই প্রতিরোধ গড়ে তোলা অনেক বেশি সম্ভব ছিল। কিন্তু আপনি তো সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়ানো মানেই হচ্ছে গৃহযুদ্ধের ডাক দেওয়া। আমরা তো গৃহযুদ্ধ চাই না, চাচ্ছি না, এটা প্রথম থেকে আমরা বলে আসছি। যেই ধরনের সহিংসতার সংঘাত, সেটা করাটা যেটা অনেক বেশি সহজ, সেই সহজ পথে আওয়ামী লীগ যায়নি। আওয়ামী লীগ গিয়েছে কঠিন পথে। সেটা হচ্ছে এই যে আমাদের পুনরায় সংগঠিত হওয়ার পেছনে যেই বেদনাটা, আমাদের এখন পর্যন্ত আমাদের তালিকা আছে 800-র মতো নেতাকর্মী আমাদের হত্যা করা হয়েছে। আমাদের কারাগারের মধ্যে আমাদের এন্টায়ার লিডারশিপ আজকে কারাগারে, তারা বিনা বিচারে সেখানে আটকে আছে। তো এই পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগ যদি চাইতো, আওয়ামী লীগ তার আন্তর্জাতিক সহযোগী সকলকে সাথে নিয়ে সংঘাতমূলক কাজে জড়ানোটা তাদের জন্য অনেক সহজ ছিল, এবং সেটা হলে কিন্তু নির্বাচনও হতো না, এই তথাকথিত নির্বাচনও হতো না, এবং ইউনূসের যে রাষ্ট্র ক্ষমতা ধরে রাখার যে প্রবণতা, সেটা কিন্তু কমতো না। এখন একটা বিষয় হচ্ছে ইউনূসের একটা যাওয়ার পথ তৈরি হয়েছে। এর মধ্যে সে অনেক কিছু কবর রেখে গিয়েছে, যেমন এই সংবিধান বিষয়ক, যে সংবিধান বিষয়ে যে সমস্ত সংস্কারের কথা সে রেখে যাচ্ছে, সেগুলো যদি বিএনপি বা নতুন যে সরকারে বসার জন্য যাদেরকে এখন আনা হয়েছে, তারা যদি সেটা মেনে চলে, তাহলে বাংলাদেশের যে সাংবিধানিক সংকট আগামী দিনগুলোতে আরো গভীর হবে, আরো ঘনীভূত হবে। তারেক রহমান অবশ্য বলেছেন আন্দোলনের সকল দলকে নিয়েই তারা কম বেশি সরকার পরিচালনা করতে চান। আর কিছুক্ষণ আগে দেখছিলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে জুলাই সনদে তারা যা যা সই করেছেন সেগুলো তারা অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়ন করবেন। কাজেই দেখা যাক। কিন্তু আপনাদের কাছে প্রশ্ন, মানে আমরা খবর পাচ্ছিলাম যে দিল্লিতে আপনারা ঘন ঘন বৈঠক করছেন নেতৃবৃন্দ মিলে। আমি জানতে চাই যে আপনারা এখন কিসের জন্য অপেক্ষা করবেন? তারেক রহমান বা বিএনপি সরকার আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ সরিয়ে নেবে, বা আপনাদেরকে ধীরে ধীরে বাংলাদেশ জুড়ে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতে একরকম ইঙ্গিত দেবে, তার অপেক্ষা করবেন? নাকি আপনারা বিএনপি সরকারের কাছে দাবি জানাবেন, আন্দোলন পরিচালনা করবেন যে আপনাদের ওপর থেকে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশ উঠিয়ে নেওয়া হোক? মানে আপনাদের আগামীর প্রত্যাশা বা স্ট্র্যাটেজিটা কি? আমাদের একটা রাজনৈতিক কৌশল আছে, সেই কৌশল আমি এখানে বিস্তারিতভাবে অবশ্য আলোচনা করতে পারছি না। তবে আমি যদি একেবারে নির্মোহভাবে বলি, অবজেক্টিভলি যদি বলি, দেখুন, এই যে কাগুজে নিষেধাজ্ঞা, সেটার কিন্তু কোনো মূল্য নেই। বিষয়টা কিন্তু নিষেধাজ্ঞা দেওয়ার কারণেই যে আওয়ামী লীগ এই ধরনের নির্যাতনের মধ্যে আছে তা কিন্তু নয়। বিষয়টা হচ্ছে রাষ্ট্র প্রশাসনকে সরাসরি আওয়ামী লীগের বিরুদ্ধে, বিশেষ করে সেনাবাহিনীকে সম্পৃক্ত করে। আমাদের যেই 15 বছরের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা কখনো কোথাও সেনাবাহিনীকে ব্যবহার করে বিএনপির কোনো মিছিল, মিটিং বা কোনো ধরনের সমাবেশে আমাদের কোনো ধরনের ব্যবস্থা নেইনি। এখন যেহেতু এই পর্বটা একদিক থেকে সমাপ্ত হতে যাচ্ছে, আরেকটা পর্ব হচ্ছে বিচারাঙ্গন। আমাদের যে বিচার ব্যবস্থার মধ্যে আওয়ামী লীগের সময়ও দীর্ঘ 15 বছরে যে আদালত অঙ্গনে বিএনপির যে রাজনীতিটা, সেটাতে কিন্তু আমরা কখনো হস্তক্ষেপ করিনি। সুপ্রিম কোর্ট থেকে শুরু করে একেবারে জেলা বারগুলোতে সেই আদালত অঙ্গনের মধ্যে বিএনপির আইনজীবীরা, তারা কিন্তু যেভাবে করে ভোট হয়েছে, ভোটের মধ্যে তারা অনেক জায়গায় বিজয়ী হয়েছেন, এবং দীর্ঘদিন ধরে এই যে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কিন্তু বিএনপি নেতাকর্মীদের দ্বারাই পরিচালিত হয়েছে, এবং সেখানে তারা যেখানে আইনিভাবে যতটুকু রিলিফ পাওয়ার সবসময় তারা পেয়েছে। এবং সেই কারণেই কিন্তু বিএনপি রাজনীতিটা সেইভাবে করে মানে ক্ষতিগ্রস্ত হয়নি, এবং তাদেরকে যেভাবে করে আত্মগোপনে যাওয়া বা তাদেরকে যেই সংখ্যাটা আমাদের নেতাকর্মীরা আজকে অত্যাচারিত, নির্যাতিত এবং মৃত্যুবরণ করেছে, সেই ধরনের কোনো ক্ষতি তাদের হয়নি। তো আমাদের সামনের পথগুলোতে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে যে সেনাবাহিনীকে অপব্যবহার করার পথটা নতুন সরকার যারাই আসবে তাদের জন্য অনেকটাই সীমিত এবং বলতে গেলে
থাকার কথা নয়। রিডিপ্লয়মেন্ট ইজ ফার মোর ডিফিকাল্ট দেন যে যাদেরকে বর্তমানে ডিপ্লয় করে আমাদের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। দ্বিতীয় বিষয় হচ্ছে বিচারাঙ্গনের পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার উপরে অনেক কিছু নির্ভর করছে, কারণ আমাদের নেতাকর্মীরা এখন যারা কারাগারে আছে তারা তাদের অধিকার অনুযায়ী তারা কিন্তু সবাই জামিনযোগ্য, দীর্ঘদিন ধরে তারা কারাগারে আছে। মার্ডার কেসের আসামি এতদিন ধরে কারাগারে থাকে না, কিন্তু আমাদের বিরুদ্ধে সেটা করছে। আরেকটা হচ্ছে ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি ট্রাইব্যুনাল। সেই আইসিটি ট্রাইব্যুনালটা জামাত সম্পূর্ণভাবে তাদের লোকদের দিয়ে পরিচালিত করে আমাদের বিরুদ্ধে দ্রুত অল্প সময়ের মধ্যে কিছু ফ্লিমজি মানে প্রমাণাদি তৈরি করে অবৈধভাবে সেখানে কনভিকশন দিয়েছে এবং সেগুলো কিন্তু সামনের দিকে নিয়ে যেতে চায়। এই বিষয়গুলো কিন্তু পরিবর্তিত হয়ে আসার সম্ভাবনা আমাদের দৃষ্টিতে অবশ্যই থাকবে, কারণ ন্যূনতম রাষ্ট্র পরিচালনার নর্ম যদি তাদের থাকে, এই প্রতিষ্ঠানগুলোর থাকে, তাহলে সেগুলো মানে বিস্তৃত হবে না। চতুর্থত আন্তর্জাতিকভাবে একটা বার্তা চলে গিয়েছে যে পশ্চিমা শক্তির কাছে যে তাদের পোস্টার বয় ইউনুস একটা জঙ্গি গোষ্ঠীর উপরে ভর করেছিল এবং তারা হয়তোবা জেনে সেখানে সমর্থন দিয়েছে, না জেনে সমর্থন দিয়েছে, তাদের কিছু উদ্দেশ্য ছিল, ইকোনমিক ইন্টারেস্ট। সেই সমস্ত ইকোনমিক ইন্টারেস্টটা তারা কিন্তু এই মুহূর্তে নিয়ে ফেলেছে। আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি হয়েছে সেখানে দেখবেন তাদের যা যা চাহিদা ছিল সবকিছু তারা নিয়ে ফেলেছে। অর্থাৎ তাদের যে পাওনা সেটা সরকারকে বসানোর ফলে তাদের যা যা রিওয়ার্ডের দরকার ছিল, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, এই যে আপনি দেখেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মিলিয়নস অফ ডলার ইউএসএইড এর মাধ্যমে নানান ভুয়া এনজিওকে দিয়ে সরকার পরিবর্তন করার কাজে ব্যবহৃত হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের কথা আমি বলছি না। তো সেই অর্থ যেগুলো বিনিয়োগ হয়েছে এটা কিন্তু তারা একটা চুক্তির মাধ্যমে সেটা সবকিছু নিয়ে ফেলেছে। বোয়িং কিনতে হবে, তারপরে তাদের যেই সাবসিডাইজড কৃষি পণ্য বাংলাদেশে ঢুকতে দিতে হবে, ট্যাক্স ফ্রি, নানান ধরনের মানে অর্থনৈতিক যেটা বিষয় তারা কিন্তু রিজলভ হয়ে গেছে। এখন তাদের সেকেন্ড বিষয়টা হচ্ছে সিকিউরিটি গ্রাউন্ড। তারা দেখছে বাংলাদেশে একটা উগ্রবাদী ধর্মীয় শক্তির উত্থান হয়েছে এবং কারাগার থেকে জঙ্গি উগ্রবাদী সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। এটা তাদের দেশের জন্য, তাদের দেশগুলোর জন্য ব্যাপক একটা হুমকির সম্মুখীন। এখন বাংলাদেশে যদি এই উত্থানটা আরো ব্যাপকভাবে হয়, তখন তাদের দেশগুলো, পশ্চিমা দেশগুলো, ইউরোপ, আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, তাদের ওখানে যেভাবে করে মুসলিম ব্রাদারহুডের এবং হামাসের সাথে সম্পৃক্ত যে সমস্ত উগ্র ইসলামিক সংগঠন বাংলাদেশে উত্থান হয়ে থাকলে সেখানে তাদের কার্যক্রম অনেক বেড়ে যাবে, যার ফলে তাদের একটা প্রজন্মের মধ্যে এই উগ্রবাদ, অতিরক্ষণশীলতা, কট্টরপন্থা বেড়ে যাবে। তারা চাইবে না এদের একটা সেফ হেভেন বাংলাদেশে হোক, কারণ বাংলাদেশের পপুলেশনটা অনেক বড় এবং তাদের যদি একটা মাদার কান্ট্রি তৈরি করতে পারে, কট্টরপন্থা উগ্রপন্থার মাদার কান্ট্রি যদি তৈরি হয়, আপনি যেভাবেই বলুন না কেন আদর্শিক দিক থেকে জামায়াতে ইসলামী এবং তার যেই মানে যারা অ্যালায়েন্সের মধ্যে আছে তারা কিন্তু সেই লক্ষ্যেই কাজ করে যে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র তারা তৈরি করবে, শুধু দেশে না। এটা তো যেহেতু তাদের একটা মানে ভ্রান্ত একটা উম্মার ধারণা আছে, যেখানে সারা পৃথিবীকে একটা সাম্রাজ্যবাদী দৃষ্টিতে দেখে যে সেখানে আরেকজনের জায়গা দখল করতে হবে, দেশ দখল করতে হবে, যুদ্ধ করতে হবে, জিহাদ করতে হবে। এই যে জিহাদের এক্সপোর্ট সেন্টার জন্য বাংলাদেশ না হয়, বস্ত্র বা অন্যান্য পণ্যের এক্সপোর্ট সেন্টারে যাতে বাংলাদেশ থাকে, এটা পশ্চিমারা চাইবে এবং সেই ক্ষেত্রে তাদের উপরে ব্যাপক চাপ থাকবে যে স্বাভাবিক রাজনীতি করার জন্য সকল রাজনৈতিক শক্তিকে, শুধু আওয়ামী লীগ না, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, কমিউনিস্ট পার্টি, বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের সবাইকে সুষ্ঠুভাবে এবং কোনো ধরনের হয়রানি ছাড়া রাজনীতি করার সুযোগটা অবশ্যই দিতে হবে। মানে ট্রাম্প প্রশাসনের গোয়েন্দা প্রধান তুলসী গাবার তো পরিষ্কার করেই বলেছিলেন যে ওই যে খিলাফত প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে বাংলাদেশে এবং সেটা ঠেকাতে ট্রাম্প প্রশাসন মানে সারা পৃথিবীতেই সে গুরুত্বের সঙ্গে কাজ করে এবং ট্রাম্প প্রশাসনে কর্মকর্তাদের বদল হয়েছে, তাদের সঙ্গে আপনাদের যোগাযোগ হচ্ছে। ভারত এবং যুক্তরাষ্ট্র দুই তরফেই তারেক রহমানকে একরকম যে এই যে মানে খিলাফত প্রতিষ্ঠা থেকে বাংলাদেশকে বাঁচাতে নিয়ে আসা হয়েছে, এটাও তো একটা সমীকরণ এবং খুবই যুক্তিসঙ্গত সমীকরণ আছে। আপনারা কি ওই দুই পক্ষ থেকে এই ইঙ্গিত পাচ্ছেন যে তারা এমন কোন শর্ত তারেক রহমানের সঙ্গে, বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছে এবং সে সুফল আপনারা পাবেন? দেখুন, আমাদের আলাপ করার প্রয়োজন নেই। আপনি যেভাবে করে অবজেক্টিভলি বিশ্লেষণ করেছেন, এটা তো হচ্ছে ন্যাচারাল একটা কনসিকুয়েন্স। হ্যাঁ, যে বাংলাদেশে যখন এই ভয়াবহ জঙ্গি এবং কট্টর এবং উগ্র কিছু ছেলে মেয়েদের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে ইউনূস যে ভয়াবহ বিপদটা শুরু করে দিল এবং পাশাপাশি
আনাচে কানাচে সমাজের সর্ব জায়গাতে যেভাবে করে জঙ্গিদের আনাগোনা বেড়ে গেল, এবং বিশেষ করে পাকিস্তান থেকে যারা জঙ্গিবাদ সৃষ্টির কারিগর, ইন্টার সার্ভিসেস এজেন্সি অফ পাকিস্তান, আইএসআই, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স এজেন্সি অফ পাকিস্তান, সেখানকার বড় কর্তারা বাংলাদেশে নিয়মিত আসছে। আমাদের সেনাবাহিনীর ভেতরে তারা আমাদের সেনাবাহিনীর অফিসারদেরকে উগ্রপন্থায় সেখানে নিয়ে যাওয়ার জন্য অনেক ধরনের কার্যক্রম শুরু করেছে। এগুলো তো হচ্ছে অ্যালার্মিং বিষয়। এবং আমাদের সেনাবাহিনী তো যেহেতু শান্তিরক্ষা মিশনে তাদেরকে সার্ভিস করতে হয়, বা সেই ক্ষেত্রে কোনো দেশ এই ধরনের সেনাবাহিনীর ভেতরে উগ্রবাদ, তারপরে বিচারাঙ্গনের মধ্যে উগ্রবাদ, সিভিল প্রশাসনের মধ্যে উগ্রবাদ, পুলিশের মধ্যে উগ্রবাদের যে প্রচেষ্টাটা চলছে ভারতকে ডিস্টেবিলাইজ করতে, ভারতকে ডিস্টেবিলাইজ করা মানে হচ্ছে বিষয়টা আন্তর্জাতিকীকরণ, মিলিটেন্সির আন্তর্জাতিকীকরণ। এবং তারা কিন্তু ইভেনচুয়ালি গিয়ে সেই ওয়েস্টার্ন শোরে গিয়ে কিন্তু আক্রমণ করবে ইভেনচুয়ালি গিয়ে। তো সেই ক্ষেত্রে এগুলো তো তারা সেই উপলব্ধিটা তাদের আছে। এখানে আমার সাথে আলোচনা বা তারেক রহমানের প্রতি নির্দেশনা এগুলোর কোনো প্রয়োজনই নেই। এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনের জিওপলিটিক্যাল যে অবস্থান বাংলাদেশের, এবং আজকের বাংলাদেশের যে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতি, সেটা বিবেচনায় এগুলো হচ্ছে একেবারেই ন্যাচারাল কনসিকুয়েন্স। সুতরাং এই সমস্ত ইভেন্ট হতেই থাকবে। এবং আপনি দেখবেন যে অর্থনৈতিকভাবে যে খারাপ অবস্থার দিকে বাংলাদেশ যাচ্ছে, এটা কিন্তু ধীরে ধীরে সেই ক্ষেত্রে জঙ্গিদেরকে রিক্রুট করার, প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে ডিপ্লয় করাটার কিন্তু একটা ব্রিডিং গ্রাউন্ডে পরিণত হচ্ছে। বাংলাদেশ কেন স্থিতিশীল ছিল 15 বছর? কারণ অর্থনীতি ঠিক ছিল। আজকে অর্থনীতির অবস্থা একেবারে মানে সবচেয়ে করুণ অবস্থা হচ্ছে অর্থনীতির। ইউনূসের যে মিথ্যা কথা, তার যেই মানে ধরপাকড়, তার যেই ব্যবসায়ীদের উপরে নির্যাতন, তার